গত ২ তারিখে বাংলাদেশে আমার জানা মতে একটা অনেক উল্লেখযোগ্য একটি ঘটনা ঘটেছে, যেটি সকল মিডিয়াতে সেইভাবে প্রচার করা হয়নি সম্ভবত। তবে আমি সময় টিভির তাদের যে একটি ওয়েবসাইট রয়েছে, নিউজ পোর্টালের ওয়েবসাইট, সেখান থেকে নিউজটি ভালোভাবে জেনেছি। সেটা হলো গত ২ তারিখে বাংলাদেশের একজন প্রভাবশালী মন্ত্রী, যিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, সেই প্রভাবশালী মন্ত্রী যিনি তিনি একজন বিজ্ঞ আইনজীবী, ব্যারিস্টার নওফেল আহমেদ বা নওফেল, ব্যারিস্টার নওফেল সম্ভবত আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি। আমাদের যিনি অভিভাবক, তাকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী গত ২ তারিখে পদত্যাগ করার জন্য তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। সেটি হচ্ছে একটি চাঞ্চল্যকর সংবাদ। যারা এই সংবাদটি মিস করেছেন বা সংবাদটি দেখতে পারেননি, তাদেরকে আমি অনুরোধ করব দেখার জন্য। তবে এই ঘটনাটি বা এই যে তাকে পদত্যাগ করার জন্য লিগ্যাল নোটিশ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনো নেগেটিভ কোনো ইস্যু না হলেও এটি কিন্তু একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তো যারা এই সংবাদটি মিস করেছেন, আমি তাদের জন্য আবার সংবাদটি এখানে তুলে ধরতে চাই, এবং তুলে ধরার পরে সর্বশেষ আমি কিছু ব্যক্তিগত মতামত প্রকাশ করব এখানে, যে আসলে সংবাদটি কতটা প্রভাব ফেলবে এই আমাদের বর্তমান পরিস্থিতির ক্ষেত্রে। তো এখানে আমি যদি দেখি যে তার সেই সংবাদটি শিরোনাম ছিল এরকম, যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ, তীব্র তাপ প্রবাহে অনলাইন শিক্ষা ব্যবস্থা। কেন তাকে এই পদত্যাগ চেয়ে কেন তার এই লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে, তার ব্যাখ্যাগুলো কি, যৌক্তিকতা কি, কি কারণে তিনি এই আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছেন। তীব্র তাপপ্রবাহে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু না করতে পারা এবং ব্যর্থতার দায়ভার নিয়ে, তিনি যে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করতে পারেননি, সেই বিষয়টির ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বে পদত্যাগ করার জন্য শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল, তার তিনি একজন ব্যারিস্টার আমরা জানি, কিন্তু এখানে সেই টাইটেলটি এখানে ব্যবহার করা হয়নি। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এটা হচ্ছে এই শিরোনামের পরবর্তী যে কথা সেটি। তারপরে নিউজের ভিতরের কথাগুলো এরকম ছিল যে বৃহস্পতিবার ২রা মে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন। যে আইনজীবী, তার নাম হচ্ছে খন্দকার হাসান শাহরিয়ার। তো লিগ্যাল নোটিশে তিনি আরও যাদের নাম উল্লেখ করেছেন, যাদেরকে তিনি অপোজিশন হিসেবে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে লিগ্যাল নোটিশ তিনি মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের যে সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে তিনি বিবাদী করেছেন তার এই যে লিগ্যাল নোটিশ। সেখানে লিগ্যাল নোটিশে সব শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস কমিয়ে মে থেকে জুলাই মাস পর্যন্ত অনলাইন শিক্ষা কার্যক্রম চালু রাখার বা চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। তিনি লিগ্যাল নোটিশে এটাও আবার বলেছেন যে এই মে থেকে জুলাই পর্যন্ত, যদি এখানে প্রশ্ন হচ্ছে মে থেকে জুলাই পর্যন্ত যদি আবার শিক্ষা অনলাইন শিক্ষা চালু করার জন্য বলাই হয়, তাহলে আবার কেন পদত্যাগ করার জন্য তাকে আহ্বান জানানো হয়? যাই হোক, এটা আমার একটা এখানে প্রশ্ন। তারপরে তিনি নোটিশে আরও বলেছেন সব শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস কমিয়ে, যে তিনি সিলেবাস কমাতেও বলেছেন। নোটিশে তিনি যে কথা বলেছেন যে পবিত্র রমজান, ঈদুল ফিতর, পহেলা বৈশাখের ছুটি শেষে গত ২১শে এপ্রিল সকল শিক্ষা প্রতিষ্ঠান যে রয়েছে সেগুলো খোলার কথা থাকলেও কিন্তু দেশ জুড়ে যখন অনেক বেশি তাপমাত্রা বেড়ে যায়, হিট অ্যালার্ট জারি করা হয়, তখন তা ১ সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। তীব্র তাপপ্রবাহ আর হিট অ্যালার্টের মধ্যেই গত ২৮ এপ্রিল স্কুল, কলেজ ও মাদ্রাসা চালু হলে শিক্ষার্থীরা ক্লাসে ফেরে। এটি তিনি তার যে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সেখানে এগুলো উল্লেখ করেছেন। তবে প্রচণ্ড গরমে বিভিন্ন স্থানে শিক্ষক ও শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়।
গরমে অসুস্থ হয়ে শিক্ষক সহ কয়েকজনের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন গত সোমবার হাইকোর্টের নজরে আনা হয়। তিনি এই যে বিভিন্ন জায়গায় অনেক শিক্ষার্থী এবং শিক্ষক এই হিট স্ট্রোক বা বিভিন্ন তাপদাহের কারণে অনেকেই মারা গিয়েছে, সেই জন্য সেই যে তথ্য সেটাও তিনি কোর্টের নজরে এনেছেন যে এই অবস্থা দেশে বিরাজমান রয়েছে। ওই প্রতিবেদনের উপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল সহ আদেশ দেন। তারা রুল জারি করেন যে কেন এই হিট অ্যালার্টের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে না। আদেশে চলমান তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেন। দ্যাট মিনস হাইকোর্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই বৈরী আবহাওয়া বা বৈরী জলবায়ুর কারণে এই যে তাপপ্রবাহ এটার জন্য বন্ধ রাখতে তিনি কোর্ট নির্দেশ দেন। নোটিশে বলা হয় আদেশের বিষয়ে আপনি বিভিন্ন, তখন এই যে কোর্ট যখন আদেশটি দিয়েছে তখন কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী তার মতামত চাওয়া হয়েছিল, সাংবাদিকরা মতামত চেয়েছিলেন। সেখানে তিনি যে কথাগুলো বলেছিলেন সেটিও এই নোটিশে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে, যে আদেশের বিষয়ে আপনি বিভিন্ন গণমাধ্যমে বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান কখন বন্ধ হবে, কিভাবে পরিচালিত হবে, সংবিধান অনুসারে সেটা শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ার। দ্যাট মিনস এটা সম্পূর্ণই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ার, সম্পূর্ণ এখানে যা কিছু করার সেটা শিক্ষা মন্ত্রণালয় একাই করবে, অন্য কারো এখানে নাক গলানোর কোনো প্রয়োজন নেই। সংবিধানের রুলস অফ বিজনেসে শিক্ষা মন্ত্রণালয়কে সেই এখতিয়ার দেওয়া রয়েছে। দ্যাট মিনস শিক্ষা মন্ত্রণালয়ের একেবারে সম্পূর্ণ সেই পাওয়ারটা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভাবার সকল দায়িত্ব তাদের। উচ্চ আদালতের সুমোটো কিছু বিষয়ে নির্দেশনা বা আদেশ দেওয়ার এখতিয়ার আছে, সেটাও সংবিধান স্বীকৃত। তো এটা তিনি বলেছেন যে আপনি যে বলেছেন এটা আসলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্পূর্ণ অধিকার, এটা এই শিক্ষা বিভাগ নিয়ে কথা বলার, অন্য কারো কথা বলার কোনো প্রয়োজন নেই। আসলে সেটা নয়। সংবিধান তো এই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, উচ্চ আদালতকে এই অধিকারও দিয়েছে যে তারা যে কোনো বিষয়ে কিছু বিষয়ে নির্দেশনা দিতে পারবেন। যেহেতু এটা একটি রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান, সাংবিধানিক একটি প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কিন্তু রাষ্ট্রের যে প্রতিষ্ঠানের যে এখতিয়ার বা সেখানের মধ্যে থাকাটাই সবার জন্য সমীচীন, এটা আপনি বলেছেন। আপনার এমন বক্তব্য প্রদানের মাধ্যমে আপনি আদালতকে কি করতে হবে বা করা উচিত সেই উপদেশ দিয়েছেন, যা প্রকারান্তরে আদালত অবমাননার সামিল। এই বিজ্ঞ আইনজীবী যিনি সুপ্রিম কোর্টে যিনি রুল জারি করেছেন, এখানে লিগেল নোটিশ পাঠিয়েছেন, তিনি বলেছেন যে আপনি যে কথাগুলো বলেছেন এটা আসলে পক্ষান্তরে এই কোর্টকে অবমাননা করা হয়েছে। তারপরে হচ্ছে যে তিনি বলেছেন যে নোটিশে আরও বলা হয় স্বাধীন বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থায় আদালতের আদেশ নিয়ে একজন আইন প্রণেতা ও শিক্ষামন্ত্রী হয়ে আপনার এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণ করা যায় না। তো এখানে কিন্তু বলা হয় যেটা তার কথা, যেটা এই বিজ্ঞ আইনজীবীর কথা যেটা উঠে আসে সেটা হচ্ছে এখানে যে আমাদের শিক্ষামন্ত্রী তিনি আদালতকে অবমাননা করেছেন, আদালতের প্রতি তিনি আদালতকে আবার পাল্টা তিনি আদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, যেটা আসলে আদালতকে তিনি দিতে পারেন না, এবং তিনি এই কাজটি করে আদালতকে অবমাননা করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব যদি জনদুর্ভোগ, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাকৃতিক বিপর্যয়ের বিষয়টি মাথায় রেখে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করতেন তাহলে কখনোই বিচার বিভাগকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে আদেশ দিতে হতো না, এটা তিনি বলেছেন। লিগ্যাল নোটিশ তিনি আরও বলেছেন রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের ধর্মীয় কার্যক্রম পালনের ক্ষেত্রে বিভিন্ন দুর্ভোগ আপনি সৃষ্টি করেছিলেন। আবারও প্রচণ্ড তাপপ্রবাহ হিট অ্যালার্টের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কষ্ট ভোগান্তি তৈরি করেছেন, এটা তিনি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন। আপনি নিজে এসি নিয়ন্ত্রিত কক্ষে কাজ করেন, যেটা এসির মধ্যে আপনি কাজ করেন, এসি নিয়ন্ত্রিত বাসায় বসবাস করেন, এসি নিয়ন্ত্রিত গাড়িতে চলাচল করেন, তাই আপনার কাছে হয়তো দাবদাহ কোনো সমস্যা বলে মনে হয় না। এটা তিনি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি সব জায়গায় এসির মধ্যেই থাকেন, যার কারণে আসলে যে কতটা তাপ দেশে চলছে এটা আপনি বুঝতে পারছেন না। নোটিশে তিনি আরও বলেন এসি বন্ধ রেখে সাধারণ মানুষের মতো বাস, রিক্সা চলাচল করে দেখুন, তাহলে বুঝতে পারবেন দাবদাহ কাকে বলে। দ্যাট মিনস তাপ যে কতটা অসহনীয়, অসহ্য
এবং কতটা তীব্র পরিমাণে তাপ বর্তমানে বাংলাদেশে বিরাজ করছে এটা আপনি বুঝতে পারবেন তখনই যখন সাধারণ মানুষের মতো পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করবেন, তখন আপনি বুঝতে পারবেন এসি বন্ধ রেখে সাধারণ মানুষের কাতারে আসেন। নোটিশে আরও বলা হয় যে তিনি আরও বলেন এই বিজ্ঞ আইনজীবী, আপনার স্থানে আমি শিক্ষামন্ত্রী হলে, এটা তিনি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, 6 মাসের মধ্যে পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট শিক্ষা ব্যবস্থায় পরিণত করার পাশাপাশি উন্নত দেশগুলোর মতো শিক্ষার্থীদের আয়ের ব্যবস্থাও চালু করতাম। দ্যাট মিনস উন্নত দেশে বা উন্নত বিশ্বে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নিজের থেকে নিজের অর্থ উপার্জন নিজেই করতে পারে, সেই রকম তিনি আয়ের ব্যবস্থা করে দিতেন। এটা এই বিজ্ঞ আইনজীবী বলেছেন শিক্ষামন্ত্রীকে, যা আপনার মতো সনাতন চিন্তাধারা শিক্ষামন্ত্রীর পক্ষে বাস্তবায়ন কোনোদিনই সম্ভব হবে বলে মনে হচ্ছে না। সুতরাং আপনি যে কাজটা করছেন এটা ঠিক হচ্ছে না। এই আইনজীবী যেটা বলতে চেয়েছেন শিক্ষামন্ত্রীকে যে আপনার জায়গায় আমি থাকলে অনেক কিছু চেঞ্জ করে ফেলতাম, উন্নত বিশ্বের মতো সব কিছু করে ফেলতাম, কিন্তু আপনি সেটা পারছেন না, কারণ আপনি সনাতন চিন্তাধারার ব্যক্তি। আপনি ট্রেডিশনাল থিঙ্কিং করছেন সবসময়। আপনার এই যে সনাতন চিন্তাভাবনা দিয়ে, এটা দিয়ে আসলে দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তিত হবে না, এটা তিনি শিক্ষামন্ত্রীর উদ্দেশ্য করে বলেছেন। সুতরাং তিনি আসলে যেটা ইনডিরেক্টলি বলতে চেয়েছেন যে শিক্ষামন্ত্রী ওখানে না থেকে তার মতো একজন মানুষকে বা তিনি যদি ওখানে থাকেন বা তাকে ওখানে দেওয়াটাই আসলে যোগ্য তিনি মনে করেছেন। শিক্ষামন্ত্রী যদি ওখানে না থেকে এই যে বিজ্ঞ আইনজীবী তাকে ওখানে বসান, তাহলে শিক্ষা মন্ত্রণালয় ভালো চলবে, দেশের শিক্ষা ব্যবস্থা ভালো চলবে, এটাই তাকে তিনি উদ্দেশ্য করে বলতে চেয়েছেন। সেজন্য আপনি পদত্যাগ করুন এবং পদত্যাগ করে ওখানে আমাকে বসিয়ে দিন, আমি সব কিছু পরিবর্তন করে ফেলবো। ইনডিরেক্টলি এটাই আমরা এখানে মোটামুটি বুঝতে পারি যে আসলে আপনি এটা পারবেন না। তারপরে যেটা তিনি আরও বলেছেন সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীকে তিনি উদ্দেশ্য করে বলেছেন যে আপনি একচেটিয়াভাবে এবং অটোক্রেটিকভাবে যেভাবে এই শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছেন, এটা হিটলারের মতো হয়ে যাচ্ছে। তো সেখানে তিনি এরকম বলেছেন যে বাংলাদেশের শিক্ষা কার্যক্রম হিটলারের স্টাইলে চালানোর চেষ্টা করে শিক্ষার্থীদের মনে পড়ালেখা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে ভীতি তৈরি করেছেন। আপনার কার্যক্রমে জনমনে ভীতি সৃষ্টি হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বিরুদ্ধে প্রচুর লেখালেখি হচ্ছে। দ্যাট মিনস আপনার বিরুদ্ধে সব মানুষ একেবারে ক্ষোভে ফুঁসে উঠেছে, এটা তিনি তাকে বোঝাতে চেয়েছেন। জনদুর্ভোগ অনুধাবন করতে আপনি ব্যর্থ, দ্যাট মিনস আপনি ফেইলার হয়েছেন এখানে। আপনি মানুষের ভাষা বুঝতে পারেননি, মানুষ যে কষ্ট পাচ্ছে, শিক্ষার্থী যে কষ্ট পাচ্ছে, এগুলো আপনি বুঝতে পারেননি। সেই দায়ভার কাঁধে নিয়ে শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করুন, একটা উদাহরণ তৈরি করুন যে না, রানিং একজন শিক্ষামন্ত্রী তার ব্যর্থতার দায়ভার নিয়ে তিনি পদত্যাগ করেছেন, এরকম একটা উদাহরণ তৈরি করুন এবং আমাকে ওই জায়গায় বসিয়ে দিন। দ্যাট মিনস যেহেতু তিনি বলেছেন যে আমি ওখানে থাকলে, এই বিজ্ঞ আইনজীবী তিনি যদি শিক্ষামন্ত্রী হতেন তাহলে শিক্ষা ব্যবস্থা অনেক ভালো হতো, উন্নত বিশ্বের মতো আমাদের শিক্ষা ব্যবস্থা হয়ে যেত। সুতরাং এই বিজ্ঞ আইনজীবী যে সর্বশেষ কথাটি বলেছেন যে যে কারণগুলো উল্লেখ করেছেন যে এই কারণে আপনার এই শিক্ষা মন্ত্রণালয়ের থেকে আপনার পদত্যাগ করা উচিত এবং এটা একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত। আসলে এরকম লিগেল নোটিশ অনেক জায়গায় অনেক কিছুতেই দেওয়া হয়, তবে বাংলাদেশে এ যাবৎ আমি কখনো শুনিনি যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের কোনো কর্তা ব্যক্তিকে এরকম লিগেল নোটিশ দেওয়া হয়েছে আর তাতে বাংলাদেশের সেই পদ থেকে কেউ পদত্যাগ করেছেন, এরকম কখনো কোনো ঘটনা ঘটেনি। তবে এটা যে অনেক বেশি একটা আসলেই দৃষ্টান্ত স্থাপন করেছেন এই যে বিজ্ঞ আইনজীবী, কারণ রানিং শিক্ষামন্ত্রীকে এই যাবৎকালে কাউকে আমি দেখিনি যে সাহস দেখিয়েছে তার দোষ ত্রুটি ধরে তাকে পদত্যাগ করার আহ্বান জানানো, এটা কখনোই কেউ করেনি। তবে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যিনি রয়েছেন তিনিও অনেক আইনে বিশেষজ্ঞ একজন ব্যক্তি, তিনিও অনেক অভিজ্ঞ ব্যক্তি, অনেক স্মার্ট একজন মানুষ, সুচিন্তাশীল ব্যক্তি এবং তিনি শিক্ষকদের হয়েই কাজ করছেন এবং তিনি শিক্ষকদের নিয়ে ভাবছেন, এটাই আমরা যতটুকু জানতে পারি বা জানতে পেরেছি। সুতরাং আমরা চাই সব কিছু ভালোভাবে চলুক। তবে তিনি এই লিগ্যাল নোটিশের পরে যে কোন পদক্ষেপ নিয়েছেন কিনা মাননীয় শিক্ষামন্ত্রী, সেই সম্পর্কে আমরা এখনো কোনো কিছু জানতে পারিনি। তো যদি সেরকম কোনো সংবাদ হয় বা সংবাদ আসে, তবে সাধারণত এরকম লিগ্যাল নোটিশের জবাব খুব সাধারণত যারা বিজ্ঞ ব্যক্তি থাকেন বা যাদের পাওয়ারফুল কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন এই লিগ্যাল নোটিশ দেওয়া হয়, সে ওইরকম কোনো জবাব দিয়েছেন বলে মনে হয় না। এ যাবৎকালে আমরা কারো কাছে শুনতে পারিনি যে কেউ জবাব দিয়েছেন। হয়তো একজন আইনজীবী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেও এরকম কোনো একটা পাঠাতে পারে। কখনো কখনো দেখা যায়, এর আগে আমরা যেটা দেখেছিলাম সংবাদের মাধ্যমে জানতে পেরেছিলাম, গ্রামীণ কোম্পানি সম্ভবত, আমি যদি ভুল করে না থাকি, আমাদের রাষ্ট্রপতিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল যে কেন তাদের কাছে ট্যাক্স চাওয়া হয়েছে। আমি এক্সাক্ট সম্পূর্ণ খেয়াল নেই, তো এরকম একটা ছিল। তো পরে আমরা
বিভিন্ন সংবাদে জানতে পেরেছিলাম যে এরকম একটা দুঃসাহস তারাও দেখিয়েছিল। সুতরাং এরকম অনেকেই এরকম তথ্য বা এরকম লিগ্যাল নোটিশ পাঠিয়ে থাকে, তবে যে তাতে খুব বেশি আমূল কোনো পরিবর্তন আসে সেরকম কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। আশা করছি যারা সংবাদটি মিস করেছিলেন এই সংবাদটি দেখেছেন এবং আপনাদের মতামত ব্যক্ত করুন। আসলে এখন মাননীয় শিক্ষামন্ত্রীর কি করা উচিত? আসলেই কি তিনি কোনো পর্যায়ে ব্যর্থ হয়েছেন, নাকি তিনি সম্পূর্ণ সফল? সেগুলো আপনারা কমেন্টে জানিয়ে দিন, যাতে আমরা সবাই বুঝতে পারি এবং সাধারণ মানুষ সকলেই জানতে পারে, বুঝতে পারে যে সাধারণ মানুষের মতামত। এখানে বিজ্ঞ আইনজীবী যেটা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার মাননীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে প্রচুর পরিমাণে নেতিবাচক বিষয় লেখালেখি হচ্ছে। তো আপনারা কমেন্টে জানিয়ে দিন আসলেই এই কথাটি সত্য না মিথ্যা। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ, তিনি খুব ভালোভাবে শিক্ষকরা পরিচালনা করছেন বলে আমরা অনেকের কাছে জানতে পেরেছি। আশা করছি তিনি আরও ভালোভাবে পরিচালনা করবেন, আরও অভিজ্ঞ হয়ে উঠবেন। আশা করি তিনি এই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে শিক্ষকদের পক্ষে বা শিক্ষকদের জীবনমান উন্নয়ন করে তিনি ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো সেই আশা রেখে আজকে আলোচনা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।